অনেক দিন ধরে আপনারা ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ নিয়ে মেতে আছেন। বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ আছে ইউক্রেন এই যুদ্ধে রাশিয়ার সৈনিকদের কিয়েভের উপকূল থেকে পিছনের দিকে হটিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও কিয়েভ অবরুদ্ধ একটি কারারুদ্ধ নগরীতে পরিণত হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, কিয়েভকে বাঁচিয়ে রাখার পিছনে কয়েকটি দেশের অত্যন্ত বড় রকমের ভূমিকা রয়েছে। এর মধ্যে প্রথম দেশটির নাম আপনাদের কাছে খুবই স্বাভাবিক মনে হবে, কিন্তু দ্বিতীয় দেশটির নাম আপনাদের কাছে অস্বাভাবিক মনে হবে। এই দেশটি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে মোটামুটি একটি মধ্যস্থতাকারী দেশ হিসেবে নিজেকে তুলে ধরেছে, অর্থাৎ তারা এই যুদ্ধটি বন্ধ করার জন্য উভয় দেশের সাথে দুতিয়ালি করছে এবং এই দুটি দেশের সাথেই সেই দেশটির অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে। বন্ধুরা, স্বীকৃত সম্পর্ক, বিশেষ করে সামরিক এবং অর্থনৈতিক বা কূটনৈতিক যেটি বলেন না কেন, রাশিয়া ইউক্রেন উভয়ের সাথে এই দেশটির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তাই যখন রাশিয়া এবং ইউক্রেন একে অপরের বিরুদ্ধে যুদ্ধাঙ্গেই মনোভাব নিয়ে তেড়ে এসেছে, তখন বড় রকমের বিব্রতকর একটি পরিস্থিতির মধ্যে পড়েছে এই দেশটি। সুতরাং তারা চাচ্ছে যত দ্রুত সম্ভব দুইটি দেশের মধ্যে একটি সমঝোতার মাধ্যমে যুদ্ধবিরতির একটি কার্যকর পন্থা খুঁজে বের করার জন্য, এবং সেখানে লাগাতার বা রাউন্ড ভিত্তিক আলোচনা চালিয়ে যাচ্ছে রাশিয়া এবং ইউক্রেন উভয়ের সাথে। বন্ধুরা, যুদ্ধবন্ধের ক্ষেত্রে এই দেশটির প্রেসিডেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আপনারা অবশ্যই ইতিমধ্যে বুঝে গিয়েছেন, যারা নিয়মিত ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের খোঁজ খবর রাখছেন, যে তৃতীয় দেশটির নাম কি। বন্ধুরা, হ্যাঁ, আপনাদের এবং বাংলাদেশের অত্যন্ত বন্ধুপ্রতিম এবং অত্যন্ত পছন্দের একটি দেশ, সেই দেশটির নাম হলো তুরস্ক। এই দেশটি বর্তমানে বিশ্বের বুকে অ্যাটাক ড্রোন ম্যাগনেট হিসেবে পরিচিত। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের তৈরি অ্যাটাক ড্রোন বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে চূড়ান্ত মাত্রার সার্থকতার বা কার্যকর সাফল্যের সাক্ষ্য রেখে চলছে, এবং প্রতিনিয়ত বিভিন্ন দেশ, নতুন দেশ তাদের কাছে এই অ্যাটাক ড্রোনের নতুন ফরমায়েশ দেওয়ার জন্য লাইন ধরেছে। তুরস্ক এই মুহূর্তে তাদের অ্যাটাক ড্রোনের ডেলিভারি দিয়ে শেষ করতে পারছে না। বন্ধুরা, তারা ধারণা করছে বর্তমান সময় পর্যন্ত তাদের যতগুলো অর্ডার রয়েছে, সেই অর্ডার যদি তারা পুরোপুরি ফিল আপ করতে চায়, তাহলে সামনে 2 থেকে 3 বছরে তাদের লাগাতার এই অ্যাটাক ড্রোন তৈরি করে যেতে হবে। বন্ধুরা, এটি তুরস্কের সামরিক অস্ত্র রপ্তানির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। ভিডিওর শুরুতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ইউক্রেনের কিয়েভ এতদিন পর্যন্ত টিকে থাকার জন্য বিশ্বে যে কয়েকটি দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বা কিয়েভ যাদের কাছে ঋণী, তার মধ্যে অন্যতম প্রধান দেশটির নাম হচ্ছে আমেরিকা। বন্ধুরা, আমেরিকার এখানে স্বার্থ রয়েছে ভূরাজনৈতিক, অর্থনৈতিক এবং সমরাস্ত্র বিক্রির। বলা হয়ে থাকে যে আমেরিকার মতো দেশ, যে দেশের বন্ধু, তাদের নতুন করে আর শত্রুর প্রয়োজন হয় না। এক্ষেত্রে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউক্রেনের এই বন্ধু নামক শত্রুটি প্রচুর পরিমাণে সমরাস্ত্রের সহায়তা দিয়েছে ইউক্রেনকে। রাশিয়া যখন যুদ্ধ শুরু করবে, তার পূর্ব থেকে এই সামরিক সহায়তা ইউক্রেনে প্রতিনিয়ত সামরিক পরিবহন বিমানের মাধ্যমে আসতে থাকে। সুতরাং ইউক্রেনকে এখনো পর্যন্ত টিকিয়ে রাখার ক্ষেত্রে প্রথম দিকের বা প্রথম অবস্থানে রয়েছে আমেরিকা। বন্ধুরা, তাদের অবদান হয়তো ইউক্রেন অস্ত্র ক্রয়ের মাধ্যমে শোধ করবে। আর কিয়েভ এতদিন পর্যন্ত টিকে থাকার ক্ষেত্রে দ্বিতীয় অবদানকারী দেশটির নাম হলো তুরস্ক। বন্ধুরা, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে অনেক দিন ধরে ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক বিদ্যমান। যুদ্ধের শুরু থেকেই তুরস্ক ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে অত্যন্ত গোপনে। বন্ধুরা, তুরস্কের এই সামরিক সহায়তা নিয়ে ইউক্রেনকে বলে দেওয়া হয়েছে তারা যেন কোনো উচ্চবাচ্য না করে। সামরিক সহায়তা বলতে এখানে যে বিষয়টি সামনে আনা হচ্ছে তা হচ্ছে বাইরাক্তার TB2 ড্রোনের বিক্রয়। বন্ধুরা, এই ড্রোন বিক্রয়ের বাইরেও প্রচুর পরিমাণে অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল, বিশেষ করে তুরস্কের রকেটসান কোম্পানি নির্মিত অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল কিরিচ প্রচুর পরিমাণে ইউক্রেনে পাঠিয়েছে। বন্ধুরা, একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে এই কয়েক মাসের মধ্যে ইউক্রেনে তুরস্ক কর্তৃক রপ্তানিকৃত অস্ত্রের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং তা সর্বকালের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। ধারণা করা হচ্ছে তুরস্ক ইউক্রেনকে স্পষ্টভাবে বলে দিয়েছে তাদের দেওয়া অস্ত্র নিয়ে কোনো হই হুল্লোড় করা যাবে না। বন্ধুরা, প্রথম দিকে বাইরাক্তার TB2 ড্রোনের আঘাতে একেবারে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল রাশিয়ান যে সকল সেনাবহরগুলো ছিল, সেই সেনাবহর। সাম্প্রতিক সময়ে কিয়েভের আশেপাশে যে সকল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে রাশিয়ান সেনাবহর, তার মূলত 85% ঘটেছে এই বাইরাক্তার TB2 ড্রোনের কিরিট ক্ষেপণাস্ত্রের আঘাতে। সুতরাং এই মামুলি ড্রোনের আঘাতে এক প্রকার পরাস্ত হয়ে ফিরে যেতে হয়েছে রাশিয়ান বাহিনীকে। আর তারপরেই রাশিয়ান বাহিনী তাদের প্ল্যান B অ্যাপ্লাই করে, অর্থাৎ কিয়েভ থেকে শুরু করে তার পার্শ্ববর্তী এরিয়াগুলো ঘিরে ফেলে তার অভ্যন্তরে প্রবেশ না করে মূলত শহরটিকে অবরোধের মাধ্যমে পর্যদস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই সিদ্ধান্ত ক্রমান্বয়ে কাজ দিচ্ছে।
বন্ধুরা, একটা বিষয় এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, রাশিয়ান বাহিনীর মধ্যে তারা মোটামুটি এই বাইরাক্তার টিভি-2 ড্রোনের আঘাত থেকে দূরে থাকার জন্য স্পষ্ট দূরত্ব বজায় রাখছে। আর এ কারণেই কিয়েভের অভ্যন্তরে ঢোকার পূর্বেই রাশিয়ান বাহিনীর অগ্রযাত্রা থেমে যায়। এক্ষেত্রে তুরস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বন্ধুরা, ব্যাপারটি এমন, তুরস্ক সর্প হয়ে দংশন করে উজা হয়ে ঝাড়ছে। অর্থাৎ ইউক্রেনে সমরাস্ত্র বিক্রির পাশাপাশি তুরস্ক দুইটি দেশের মধ্যে একটি সমঝোতা করানোর জন্য সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করে যাচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যুদ্ধ দীর্ঘায়িত হলে রাশিয়া এবং ইউক্রেনের সাথে কিভাবে তুরস্ক তার সম্পর্ক ব্যালেন্স করে সেটি হলো দেখার বিষয়। বন্ধুরা, বর্তমান ব্যালেন্সিং হচ্ছে যতটা সম্ভব ইউক্রেনকে সামরিকভাবে অতি গোপনে সহায়তা করা, যেন রাশিয়ার সাথে তাদের সম্পর্কের চিড় না ধরে, আর তার সাথে সাথে বা সমান্তরালে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা যতটা সম্ভব দ্রুততম সময়ের মধ্যে শেষ করা। কারণ যুদ্ধ দীর্ঘায়িত হলে এখানে তুরস্ক তার অবস্থান কতদিন পর্যন্ত ব্যালেন্সিংয়ের উপর ধরে রাখতে পারবে সেটি নিয়েও বড় ধরনের সন্দেহ রয়েছে। কারণ পশ্চিমাদের তরফ থেকে ন্যাটোর সদস্য হিসেবে একটি চাপ রয়েছে তুরস্কের উপরে ইউক্রেনের পক্ষ নেওয়ার জন্য। বন্ধুরা, শুধুমাত্র ইউক্রেনের পক্ষ নয়, অলরেডি তুরস্ক তো ইউক্রেনের পক্ষ নিয়েই রেখেছে। তবে রাশিয়ার সাথে সম্পর্ক তারা বিচ্ছিন্ন করেনি, কারণ রাশিয়া তুরস্কের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক এবং অর্থনৈতিকভাবে। তবে রাশিয়াকে ঠেকিয়ে দেওয়ার ক্ষেত্রে তুরস্ক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এ বিষয়ে রাশিয়া অবগত। তবে সাম্প্রতিক সময়ে এই চাপের মুখে পড়ে রাশিয়া তুরস্কের সাথে তার সম্পর্ক সেট করতে চাচ্ছে না, কারণ পশ্চিমা এবং রাশিয়ার মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ বা মধ্যস্থতাকারী ভূমিকা পালন করে চলছে তুরস্ক। তুরস্ক যদি এখানে না থাকে তাহলে দুইটি দেশ, বিশেষ করে রাশিয়া এবং আমেরিকার মধ্যে বড় ধরনের পারমাণবিক সংঘর্ষ শুরু হয়ে যেতে পারে। সুতরাং এক্ষেত্রে আন্তর্জাতিক শান্তি রক্ষার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছেন, সেই সাথে ইউক্রেনকে তার কৌশলগত সামরিক মিত্র হিসেবেও সহায়তা দিয়ে চলছেন। তবে সবকিছু ছাপিয়ে যে ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে তুরস্কের বাইরাক্তার টিভি-2 ড্রোন নিয়ে এবার বেশি হইচই হয়নি। বন্ধুরা, এটি কড়াভাবে নিষেধ রয়েছে তুরস্কের তরফ থেকে। ইউক্রেনকে বলা হয়েছে, আমরা তোমাদের কাছে যেহেতু এটি বিক্রি করছি এবং কৌশলগত সম্পর্কের যেহেতু একটা ব্যাপার রয়েছে, তাই তোমরা এটি তোমাদের মতো করে ব্যবহার করতে পারো রাশিয়ান বাহিনীর উপরে। তবে তুরস্ক এজন্য যেন কোনো কৌশলগত ঝামেলায় না পড়ে। তোমরা যেহেতু সমরাস্ত্র টাকা দিয়ে কিনছো, তাই এটি কেনার পরে তোমাদের কৌশলগত ব্যাপারটি রক্ষা করার দায়িত্ব তোমাদের। বন্ধুরা, এ কারণে পরবর্তীতে বাইরাক্তার টিভি-2 ড্রোন রাশিয়ান বাহিনীর উপরে অত্যন্ত এফেক্টিভ হলেও এইগুলো নিয়ে তেমন একটা প্রচারে যায়নি বা উচ্চবাচ্য করেনি ইউক্রেন। শুধু নীরবে নিভৃতে রাশিয়ার কাছ থেকে গোপনে এই সকল সমরাস্ত্র পেয়েছে আর কাজ করে গিয়েছে। বন্ধুরা, কিয়েভ রক্ষার জন্য বা ইউক্রেনের সামগ্রিক সার্বভৌম নিরাপত্তা রক্ষার জন্য তুরস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো। অনেক মেকি ইউরোপীয় দেশ বড় ধরনের মায়াকান্না করেছে ইউক্রেনের জন্য। বন্ধুরা, মায়াকান্না করে তারা সংবাদ মাধ্যম ফাটিয়ে ফেলেছে, কিন্তু তুরস্ক যে ভূমিকা পালন করেছে ইউক্রেনের কিয়েভ রক্ষায়, আমেরিকা বাদে অন্য কোনো দেশ তার কিয়দাংশও পালন করেনি, এটি নিশ্চিতভাবে বলা যায়। মেকি ইউরোপীয়রা শুধু প্রচারে বিশ্বাস করে, বাস্তবিক পক্ষে মানুষকে সহযোগিতা করার জন্য তারা যে ভং ধরে, ভঙের ব্যাপারটি নিয়ে যদি বিচার বিশ্লেষণ করতে যান তাহলে দেখবেন সিরিয়া, লিবিয়া বা আফগানিস্তানের যে কোনো শরণার্থী ইউরোপে জায়গা পায় না, ইউক্রেনের শরণার্থীগণ ইউরোপে জায়গা পাচ্ছে। কতদিন পর্যন্ত তাদেরকে জায়গা দিতে পারে সেটি হলো দেখার বিষয়। বন্ধুরা, 43 থেকে 50 লক্ষ বিভিন্ন ধরনের শরণার্থী বর্তমানে তুরস্কে অবস্থান করছে। তাদেরও তুরস্কের প্রেসিডেন্ট খাওয়াচ্ছে এবং তাদের সর্বোচ্চ পর্যায়ের সম্মানের সাথে সেখানে রাখছে। তবে একটা ব্যাপার এখানে উল্লেখযোগ্য, শরণার্থীর ক্ষেত্রেও পরিচয় বহন করে। ইউক্রেনের শরণার্থী বলে তারা যেভাবে ইউক্রেনিয়ান শরণার্থীদের স্বাগত জানাচ্ছে, নিজেরা যুদ্ধ বাধালেও এতদিন পর্যন্ত সিরিয়া, লিবিয়া, ইরাক এবং অন্যান্য দেশের শরণার্থীদের, বিশেষ করে বর্তমানে যারা মুসলিম শরণার্থী হয়েছে, ইউরোপ তাদেরকে সেভাবে স্বাগত জানায়নি, উল্টো তাদেরকে মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। বন্ধুরা, মানবাধিকারের কথা বলে এই সকল দ্বিচারিতা কখনোই সহ্য করা উচিত নয়। ইউক্রেন বর্তমানে যে পজিশনে রয়েছে সেই ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলো শুধু সাহায্যের বায়না দেখাচ্ছে, নতুন নতুন সাহায্যের লোভ দেখাচ্ছে নতুন নতুন, কিন্তু প্রকৃত সাহায্যটি এসেছে তুরস্কের মতো দেশ থেকে, যা হয়তো ইউক্রেনকে স্বীকার করতে দেবে না তুরস্ক। কারণ হচ্ছে রাশিয়ার সাথে তাতে তাদের সম্পর্ক বড় মাত্রায় ব্যাহত হতে পারে। সুতরাং তুরস্কের তরফ থেকে ইউক্রেনের প্রতি যে অনুরোধ জানানো হয়েছে তারা সেটি অক্ষরে অক্ষরে পালন করছে। অর্থাৎ তুরস্ক থেকে নতুন নতুন যে সকল সামরিক সমরাস্ত্রের ডেলিভারি তারা পাচ্ছে সেগুলো তারা প্রকাশ করছে না, যেন রাশিয়ার সাথে তুরস্কের সম্পর্কটি ভেঙে না যায় বা কোনো চিড় না ধরে। বন্ধুরা, তুরস্ক এই সম্পর্ক কাজে লাগিয়ে হয়তো রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এই মারাত্মক যুদ্ধটি বন্ধ করতে সহায়তা করবে।
বর্তমান তুরস্কের সুলতান রিসেপ তাইপ এরদোগান আবারও তার শক্তি প্রদর্শন করবে দুর্দান্ত একটি যুদ্ধ বন্ধ করার মাধ্যমে, আমরা সেটি আশা করি। আর নতুন করে শান্তির সুবাতাস বইবে ইউক্রেন এবং রাশিয়ার মাঝে। আমেরিকার মতো যে সকল দেশ সংক্রান্তের মাধ্যমে শুধুমাত্র অস্ত্র বিক্রির ধান্দায় থাকে, সেই সকল দেশের ধান্দাও ভবিষ্যতে বন্ধ হবে। ইউক্রেন রাশিয়া উভয়ই বুঝতে পারবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান, অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে।